নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডক্টর দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় ভ্যানিলা। আমার আগে দুটো ভিডিও আছে, কিন্তু আজকে কেস অ্যানালিসিসের মাধ্যমে ভ্যানিলাকে পড়ব। আমাদের মাস্টারমশাই একটা কথা বলতেন যে যেখানে সব ফেল করে যাবে, সব চিকিৎসা ফেল করে যাবে, সেই জায়গায় হোমিওপ্যাথি শুরু করবে। তার জন্য নিজেদের তৈরি করো। এই যে দুটো কেস অনেকটা সেই রকম, তাই আজ মাস্টারমশাইয়ের কথা মনে পড়ছে। তাহলে শুরু করা যাক। প্রথম কেস, বছর 20 একটা মেয়ে এবং জাস্ট কলেজে পড়ে, মার সাথে এসছে এবং মাকে জিজ্ঞেস করলাম, বলুন কী ব্যাপার। বলছেন ও 3 মাস বয়সে নিউমোনিয়া হয়, তারপর থেকে নানা ট্রিটমেন্ট, সর্দি কাশির ধাত এখন আর যাচ্ছেই না, সবসময় কিছু না কিছু লেগেই আছে। কিসে যে সর্দি লাগে বা কাশি হয় এ বুঝতেই পারি না। ঠান্ডাতেও হয়, গরমেও হয়, বিভিন্ন রকম। বলে এখন কি কষ্ট? বলছে এখন কাশিটা প্রায়ই থাকে, কখনো কখনো একটু শ্বাসকষ্টও হয়, ইদানিং মাথাটা ধরে প্রায়, এবং পেটটাও ডিস্টার্ব করে, খাওয়ার ইচ্ছা প্রায়ই থাকে না। খাওয়ার একটু গণ্ডগোল হলেই তখন তার যেমন অক্ষুধা, সেই সাথে ডাইজেশনের গণ্ডগোল, এবং কখনো কখনো বমিও করতে শুরু করে। বলতে বলতে বলছেন আজকেও সকালেও খেতে পারেনি, বলছে গা গোলাচ্ছে এবং না খেয়েই চলে এসছে। মেয়ে বলছে গা গোলার অভাবটা এখনো আছে, মাথাটা ধরে আছে। এই হচ্ছে কেস। তা এ তো গেলে সমস্ত ফিজিক্যাল। আমি এবার মাকে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কেমন মেয়ে? বলছে মেয়ে তো ভালো, তো ও এখন কলেজে পড়ে। আমি তো কলেজে কোথায় থাকিস? বলে ইউনিভার্সিটি হোস্টেল আছে, সেই হোস্টেলে থাকে। কীরকম? বলছে একটা ঘরে আমি একাই থাকি। কেন? বলছে ঠাকুমা বলে খালি হাঁড়ি পাতিল এক জায়গায় থাকলে অনেকগুলো, হাওয়া লাগলেও শব্দ হয়। বলছে আমি ওখানে গেছি পড়াশোনার জন্য, আমার পড়াশুনো করে নিজেকে একটু জায়গা মতো পৌঁছে দেওয়া, সেই জন্য গেছি। অর্থাৎ যাতে পড়াশোনাটা ঠিকভাবে হয় সেই জন্য আমি একটা ঘর একা নিয়েছি। খুব ভালো। এবার জিজ্ঞেস করলাম, তাহলে তুই কি একাই থাকিস? কারোর সাথে যোগাযোগ না? না। বলছে না না, আমি সবার সঙ্গে যোগাযোগ রাখি, যে যা বলে করে দিই, যে যা চাই দিই। তার মানে কেউ নোট চাইল, কেউ বই চাইল, কেউ টাকা চাইল, আমি দিয়ে দিই। বললো তাই? তো তুই সবার সাথে মিশিস? বলছে হ্যাঁ, সবার সাথে, আমার সবাই বন্ধু। থাকি একা, কিন্তু সবাই আমার বন্ধু, সবার সাথে মিশি। বলতে বলতে বলছে এর কয়েকদিন আগে ওকে একটা ওষুধ দেওয়া হয়েছিল,
বলছে বন্ধুবান্ধব বলেছে তোর একটা কাশির ওষুধ তো দে দেখি খাই। সেই ওষুধটাও আমি সবাই যে যে চেয়েছে সবাইকে দিয়েছি। বাড়ির মজা। প্রসঙ্গে বলে রাখি ওটা রুগ্রাম ছিল। তো যাই হোক, তার মানে সবার সঙ্গে থাকে, সবার সুবিধা অসুবিধার দিকে দেখে, সবার ভালো মন্দতে সাহায্য করে এবং সব কিছু যে যা চায় তাই তাকে দিয়ে সাহায্য করে। সেই মানুষটা এইভাবে ভুগছে এত বছর ধরে। বললাম ট্রিটমেন্ট কী হয়েছে? বলে ট্রিটমেন্ট হয়েছে, ওই ওষুধ খেলে একটু কমে, আবার যাকে তাই। আজকে আমার ওই দাদা বলল, তাই আপনার ফোন নাম্বার দিল, আমি এখানে এলাম। ওর এক সম্পর্কের দাদা, সে এটা বলেছে, সে আমার এক পেশেন্ট। যাই হোক, এই যে ঘটনাটা, এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি? আমরা যদি প্রথম থেকেই ধরি, কি বলল? একা থাকে। কেন একা থাকে? ওই যে ঠাকুমা বলেছে, হাঁড়ি পাতিল একসাথে অনেকগুলো থাকলে খালি হাঁড়ি পাতিল হাওয়াতেও শব্দ হয়। এটা কি? দিস ইজ ফিলোসফি অ্যাবিলিটি ফর। ও উপমা দিয়ে ওর একা থাকার কারণটা বোঝাতে চাইছে। তারপর কি বলছে? যে গণ্ডগোল এক জায়গায় থাকলে তো কোনো খুটখাট লেগে যেতে পারে, তাতে নানা রকম ঝামেলা হবে, এগুলো আমি পছন্দ করি না। তার মানে কি? তার মানে ওই ঝগড়া দ্বন্দ্ব ভালো লাগে না। কোয়ারেলিং অ্যাভারশন ফর। থার্ড পয়েন্ট, ও কি বলছে? বলছে আমি সবাই যে যা চায় দিই, নোট চাক, খাতা চাক, টাকা পয়সা যে চায়। তার মানে কি? দিস ইজ জেনারাস। সবার সঙ্গে যোগাযোগ রাখে, সবার সঙ্গে যোগাযোগ রেখে সম্পর্ক রাখে, অথচ একা থাকে। তাহলে দেখুন, কমিউনিকেটিভ নেচার তার আছে, থাকে একা। আবার কি বলছে? সবাইকে খুশি রাখে, সবার সুবিধা অসুবিধায় তাকে হেল্প করে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে। আমরা ধরতে পারি হারমোনি। তাহলে এই যে হারমোনি ডিজায়ার, সর্বোপরি বলি আর একটা সিমটম থেকে নেওয়া যায়। ও বলেছে কি আমি গেছি পড়াশুনো করতে, অর্থাৎ সেই দিকটা আগে খেয়াল রাখতে হবে। দ্যাট ইজ ডিটারমিনেশন। আমরা ভ্যানিলা পড়লে দেখব, ভ্যানিলা কিন্তু অ্যাম্বিশনই নেই, ডিটারমিনেশন আছে, অর্থাৎ কিছু করে দেখাবে। ও ভেবেছে মা বা বাবা চাইছে যা, আমরা মানুষ হই, সেই মানুষ হয়ে দেখাবো, কিছু একটা করা যায় কিনা সেটা চেষ্টা করি। এই যে ব্যাপারটা, দিস ইজ ডিটারমিনেশন। তাহলে কী কী রুব্রিক পেলাম? ডিটারমিনেশন, হারমোনি ডিজায়ার, কমিউনিকেটিভ, কোম্পানি ডিজায়ার, আর কি বলেছে? এ সবাইকে সাহায্য করা, অর্থাৎ জেনারাস টু। এগুলো দিয়ে ওষুধ হয় ভ্যানিলা। তো আমি একটা অদ্ভুত জিনিস এখানে ট্রাই করলাম। শুনেছি কেউ কেউ ওষুধ 10 মিনিট পর পর 3 বার খাইয়ে দিতে। তো আমার টেবিলেই ভ্যানিলা ছিল, একটা ড্রাম ফাইলের মধ্যে 2টো দানা নিয়ে একটা লিকুইড ডোজ বানালাম, 10 মিনিট পর পর 3 বার ওকে খাওয়ালাম, অর্থাৎ 20 মিনিটে খাওয়া হয়ে গেল। ওই 20, 22, 23 মিনিট পরে ওকে জিজ্ঞেস করছি কীরকম লাগছে বলতে, কোনো চেঞ্জ বোঝা যায়? বলছে মাথা ধরাটা কমেছে, একটু মাথা ধরাটা কম লাগছে, আর একটু খিদে পাচ্ছে। তো যে মানুষটা
3.5 মাস বয়স থেকে ভুগছে, সে ভ্যানিলা 3টে ডোজ পাওয়ার পরে পরপর 10 মিনিট পরপর 3বার তার মাথা ধরা কমে গেল, কমতে শুরু করলো এবং খিদে পেতে পাচ্ছে মনে হলো। আই থিঙ্ক দিস ইজ মিরাকেল, তাই শেয়ার করলাম। তারপর থেকে সে সর্দি কাশি চলে গেছে, এর মধ্যে আর ঠান্ডা লাগেনি, মোটামুটি বুকটা ক্লিয়ার, খিদে মোটামুটি হয়েছে, ঘুমটা হয়। এরপর রুগ্রাম চলছে, দেখা যাক কোথায় যায়। সেকেন্ড কেস ভেরি ইন্টারেস্টিং। এক মহিলা, তার পায়ের গিঁটেগুলোতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, উনি থাইরয়েডের ওষুধ খান। তো ওনাকে জিজ্ঞেস করলাম কবে থেকে এটা হয়েছে। বলছেন এটা বিয়ের আগে তো আমি ঠিকই ছিলাম, বিয়ের 2-1 বছর পর থেকেই বোধ হয় আমার শুরু হয়েছে, তারপর থাইরয়েড হলো, তারপর মাঝে মাঝে এখানে ওখানে ব্যথা ব্যথা হতে হতে এখন এইখানে দাঁড়িয়েছে। কী করে? বলছে হলে একটু ওষুধ টষুধ খাই, থাইরয়েডের ওষুধ তো চলছেই, আর ব্যথা ব্যথার জন্য বেশি বাড়লে একটু ওষুধ খাই, খেয়ে একটু কমে, তারপর আবার কিছুদিন পরে হয়, এইভাবেই চলছে। তো আমি ভাবলাম বিয়ের আগে ছিল না, বিয়ের পরে হয়েছে, তাহলে ব্যাপারটা কি? তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাপের বাড়ির পরিবেশ আর শ্বশুর বাড়ির পরিবেশের মধ্যে তফাৎটা কি? কারণ এইখানে যেহেতু বিয়ের পরে পরের থেকে 2-1 বছর পর থেকেই শুরু হয়েছে, কারণ ওইখানেই কোনো একটা ফ্যাক্টর আছে। আমি তার সাইকোডাইনামিক্স খোঁজার চেষ্টা করলাম। উনি বলছেন বাবা খুব ডিসিপ্লিনড লোক, মাস্টারমশাই ছিলেন, আমাদেরকে মেরে হোক বকে হোক ঠিক ডিসিপ্লিনড ওয়েতে চলা বাধ্য করেছে। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে এইখানে বিয়ে হয়ে এসেছি, এসে দেখি এখানে ডিসিপ্লিনের ড নেই, কিচ্ছু নেই, যে যা পারে করে বেড়াচ্ছে। আমি বললাম কী হলো তাহলে? আমার খুব বিরক্ত লাগতো। আমি 2-1বার বোঝাতে চেষ্টাও করেছি, এটা এরকম না, ওই রকম ওই রকম, বা এই না ওইভাবে চলো, কেউ কিছু কথা শোনে না। তখন আস্তে আস্তে আমার রাগ হতে শুরু করলো, কিন্তু কেউ তো কথাই শোনে না। তখন আস্তে আস্তে ওই রাগটা নিজের মধ্যেই রাখতে হলো, এইভাবে চলতে শুরু করলো। কিছুদিন পর থেকেই আমার থাইরয়েড বাড়লো এবং মাঝে মাঝে একটু ব্যথা ব্যথা এরকম হতো। আজকে এই অবস্থা। তাহলে দেখুন এই যে অদ্ভুত কেসটা, দুটো পরিবেশ, একটা পরিবেশ হচ্ছে তার বাপের বাড়ির ডিসিপ্লিন, আর একটা পরিবেশ তার শ্বশুর বাড়ির পুরো ইনডিসিপ্লিন, বলে একেবারে ছাড়া গোয়াল বলা যেতে পারে। এখানে কি ভাবা যেতে পারে? ও বিরক্ত লাগতো। তাহলে এখানে ধরা যায় অ্যাঙ্গার ডিসঅর্ডার অ্যাবাউট, সেন্সিটিভ ডিসঅর্ডার, ফাস্টিটিয়াসও ভাবা যেতে পারে। আর একটা জিনিস ধরা যায় অ্যাঙ্গার ইফ থিংস ডু নট গো আফটার হিজ উইল। বইয়ে আছে রুব্রিকটা, অ্যাঙ্গার উইল ইফ থিংস ডু নট গো আফটার হিজ। আর কি বলছে? আমি বললাম আপনার চিন্তা কি? বলে চিন্তা তো মেয়ে দুটো নিয়ে, আর আমার শাশুড়ি আছে, শাশুড়িকে দেখতে হয়, যদিও যৌথ ফ্যামিলি, দিদিভাই তো দেখে না, শাশুড়িকে আমিই দেখি। বলছে
বাড়ির সব কাজকর্মকে করে। বলে আমি করি, দিদিভাই তো কিছু করে না। ওই বাহ, ভালো, কেন করো ওরকম? বলছে এটা বাবা শিক্ষা। সংসার ঠিক রাখতে হলে সবাইকে নিয়ে চলতে হবে, সবার দিকে তাকাতে হবে, সবার ভালো মন্দ কথা ভাবতে হবে। অর্থাৎ বাবার নির্দেশে বলা যেতে পারে আলটিমেটলি এর মধ্যে হারমোনি আছে। আর কি বলছে যে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট ইস, ওই যে মেয়ে দুটো নিয়েই তার চিন্তা, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট ইস। আর একটা কথা বলেছে, আমি যদি দিদিভাই দেখে না তুমি শাশুড়িকে দেখো কেন, তো খোঁচা দিলাম আর কি। তো বলছে শাশুড়ি হচ্ছে আমার হাজবেন্ডের মা, সে হাজবেন্ডকে বড় করেছে, মানুষ করেছে, তাকে কাজকর্মের উপযুক্ত করে তুলেছে। এর পিছনে তো শাশুড়ির অবদান ছিলই। সেই মানুষটাকে অবহেলা করি কী করে? দিস ইজ হোয়াট ইজ দিস? দিস ইজ গ্র্যাটিটিউড। অর্থাৎ শাশুড়ি তার ছেলেদের মানুষ করেছে, আমি তার বউ, তার প্রতি আমার এই কৃতজ্ঞতা থাকা দরকার। তাহলে এই কেসে কী কী রুব্রিক পেলাম? ফার্স্ট পেজে যেমন আমরা রেখেছি কম্পেনিটিভ, কমিউনিকেটিভ, আলটিমেটলি ফিলোসফি, অ্যাবিলিটি দেখেছি। এখানেই থেকে দেখলাম অ্যাঙ্গার উইল, অ্যাঙ্গার ডিসঅর্ডার, সেন্সিটিভ ডিসঅর্ডার, ফাস্টিডিয়াসও বলা যেত, যেহেতু সব উল্টোপাল্টা চলছে। হারমোনি, ডিজায়ার, গ্র্যাটিটিউড। আমরা এইভাবে এর রুব্রিক করলে, রেপার্টাইজেশন করলে ওষুধ কিন্তু ভ্যানিলাই আসে। এইভাবে আমরা যদি কেসকে পড়ি, কেসকে দেখি, জানি, তাহলে সত্যি সত্যি স্যারের ওই কথাটা হয়, যেখানে সব প্যাথি ফেল করবে সেখান থেকেই হোমিওপ্যাথি শুরু করা যায়। আজকে এই দুটো কেসের পর্ব এখানে শেষ করি। আবার আসবো এই ভ্যানিলার কেস নিয়ে, অদ্ভুত অদ্ভুত কেস আছে। আজকের পর্ব এখানে শেষ করি।